প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের আলোচনা হলো 2.2 নিয়ে মুনাফা ভিত্তিক আলোচনা। এখানে আছে সরল মুনাফা, আছে চক্রবৃদ্ধি মুনাফা, আছে চক্রবৃদ্ধি মূলধন, আছে হ্যাঁ সরল মুনাফা আসল আছে। এই সংক্রান্ত সূত্রগুলো একটু আমরা জেনে নেই। প্রথমে আমরা লিখব যে মূলধন বা আসল, মূলধন বা আসল, মূলধন বা আসল পি, হ্যাঁ, সময় এন এবং মুনাফার হার হার আর হলে মুনাফার হার আর হলে এই যে আমরা লিখবো 1 নম্বরে সরল মুনাফা। প্রথম সরল মুনাফা সূত্র লিখবো। সরল মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। আই সমান সমান পি আর এন। তাহলে সরল মুনাফাটা হলো যে প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে বলে সরল মুনাফা। হ্যাঁ, শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বোঝায়। যদি কে বলে মুনাফার সূত্রটা লেখো, তাহলে তুমি শুধু সরল মুনাফার সূত্র লিখলেই হবে। হ্যাঁ, তাহলে আচ্ছা, সরল মুনাফা আই সমান সমান পি আর এন। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব সবৃদ্ধি মূলধন। সবৃদ্ধি সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। সুদ আর আসল, সরল মুনাফা এবং প্লাস আসল একসাথে, ঠিক আছে, সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। হ্যাঁ, এটা হলো হাইফেন মুনাফা আসল। মুনাফা আসল একটা যুগ্ম শব্দ যার প্রতিটার আলাদা আলাদা অর্থ আছে এবং দুজন একসাথে তার একটা অর্থ আছে। হ্যাঁ, এই ধরনের শব্দের ক্ষেত্রে মাঝখানে হাইফেন ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে আচ্ছা, সরল মুনাফা আসল, সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। হ্যাঁ, এ দ্বারা প্রকাশ করে কি দ্বারা, এ ইকুয়াল টু এ সমান সমান এই জায়গায় আসল প্লাস আসলের সাথে মুনাফা যোগ করলে মুনাফা আসল পাওয়া যায়। সুদ আর প্লাস আসল মানে মুনাফা প্লাস আসল। আই হলো মূলধন, হ্যাঁ, বা আসল, এগুলো আই হলো মুনাফা। ঠিক আছে, এই দুটো যোগ করলে দেখো আমরা আই সমান কি লিখছি, পি আর এন না। আমরা যদি এটা এখানে সোজাসুজি করি, এখানে লিখি একটু বড় করে, পি প্লাস আই মানে পি আর এন। দেখো পি কমন নিলে আমাদের কি হয়, 1 প্লাস আর এন। এটা হলো আমাদের সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসলের সূত্র। হ্যাঁ, তাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ সেখানে কি থাকবে, সূত্রটা আমরা ডাইরেক্ট এটা মুখস্থ করবা, পি ইন্টু 1 প্লাস আর এন। ঠিক আছে, কীভাবে আসলে আমরা দেখালাম এটা আর কি। আচ্ছা, এইবার আমরা চলে যাব নাম্বার 3-এ। এই 3টা জিনিস আমাদের লাগবে। এবার লিখবো আমরা চক্রবৃদ্ধি মূলধন। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন আমরা সাধারণত সি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, সি সমান সমান আমরা লিখি পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। ঠিক আছে, আচ্ছা, তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা তাহলে কি হবে, চক্র বৃদ্ধি মুনাফা। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা আসল বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এই যে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল টাকা বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়ে যাব। ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফাটা জিনিসটা কি হলো, বা চক্রবৃদ্ধি মূলধনটা কি। হ্যাঁ, আমরা ধরো 10% হারে যদি আমি 100 টাকা, ঠিক আছে, বিনিয়োগ করি, তাহলে 1 বছর পরে আমার মুনাফা আসবে কত টাকা, 10%, তাহলে 100 টাকার 10 টাকা, তাই না, 10 টাকা আসবে 1 বছর পরে, 100 টাকা 10 টাকা আসবে। এটা যদি আমি 2 বছর পরে 2 বছর জন্য বিনিয়োগ করি, তাহলে আমাদের 1 বছর পরে 100 টাকা আমার আসল আর 10 টাকা আসবে মুনাফা, তাহলে 110 টাকা, তাই না। এখন কারো কাছে যদি আমি সরল মুনাফায় টাকাটা দিয়ে বিনিয়োগ করি, তাহলে সে শুধু আমার প্রারম্ভিক মূলধন যে আমি 100 টাকা, যে মূল যে আসল 100 টাকা দিছি, তাকে আমি এই টাকারই সে টাকার উপর মুনাফা দেবে শুধু।
তাহলে পরবর্তী বছর সে 100 টাকার মুনাফা দেবে। আমার কিন্তু প্রথম 1 বছর পরে কিন্তু 10 টাকা আমার কি আসবে, মুনাফা আসবে। তাহলে মুনাফা আর আসল হয় আমার 110 টাকা। এখন যদি আমি 2 বছর পরে যদি আমি তার কাছ থেকে টাকা নেই 10% হারে, তাহলে প্রথম আসবে কিন্তু আমাদের 100 টাকায় 10 টাকা, তাই না? তাহলে দ্বিতীয় বছরে আসবে আবার ওই 100 টাকায় 10 টাকা। তাহলে টোটাল 20 টাকা আমার মুনাফা দেবে। টোটাল দেবে কত? 2 বছর পরে 120 টাকা। আর যদি আমি চক্রবৃদ্ধি হারে দেই, তাহলে দেখো এই যে 1 বছর পরে আমার 10% আমি হারে কিন্তু তার কাছে বিনিয়োগ করছি, তাই না? 10% হারে মুনাফা দেবে। তাহলে 100 টাকায় তাহলে 10 টাকা আসতেছে আমার 1 বছর পরে। তাহলে 100 টাকায় আমার 10 টাকা হলে 1 বছর পরে আমার লাভ আসল হলো 100 টাকা, আর হলো 10 টাকা হলো আমাদের কি, 10 টাকা হলো আমার কি মুনাফা হয়েছে। তাহলে টোটাল 1 বছর পরে আমার কত হলো? 110 টাকা। এটাই এখন আসল হয়ে যাবে। পরবর্তী বছরে তাকে এই 110 টাকার আবার কি দিতে হবে? 10% মুনাফা দিতে হবে। তাহলে 110 টাকা 10% হলে 11 টাকা আসে। দেখছো, 11 টাকা। তাহলে 2 বছর পর যদি আমি তাকে চক্রবৃদ্ধি হারে এই টাকাটা দিই, 2 বছর পর যদি কি আমাকে টাকাটা ব্যাক দেয়, তাহলে তাকে কত টাকা দিতে হবে? প্রথম বছরে 100 টাকা, হ্যাঁ 100 টাকা, আর লাভ আসবে 10 টাকা। তাহলে প্রথম বছর পরে আমার কত আসলো? 110 টাকা আসলো। এর দ্বিতীয় বছর পরে আবার এই 110 টাকার আবার 10% দিতে হবে। বুঝছো ব্যাপারটা? 110 টাকা 10% কতটুকু লাগাবে দেখো, 10% মানে 10/100, হ্যাঁ 11 টাকা। দেখো 1/10, শূন্য শূন্য কাটা, তাহলে 11 টাকা লাভ দিতে হবে। ঠিক আছে? আর সরল মুনাফা দিলে কিন্তু, সরল মুনাফা যদি 2 বছর পরে এই 100 টাকারই লাভ দিত সে। ঠিক আছে? 100 টাকা কত? 10 টাকা প্রথম বছরে, পরবর্তী বছরে সে 100 টাকারই মূল টাকার খালি লাভ দিবে, ওই টাকা পার্সেন্ট দিবে। 100 টাকা আবার 10 টাকা, তাহলে 120 টাকা হয়তো সরল মুনাফা দিলে 2 বছর পর আমার 120 টাকা আসতো। কিন্তু আমি যদি চক্রবৃদ্ধি হারে দেই, তাহলে 1 বছর পরে আমার 110 টাকা হয় সুদ আর আসল। ঠিক আছে? লাভ হচ্ছে 10 টাকা, আর আসল হলো 100 টাকা। মিলে কত হলো 1 বছর পরে? 110 টাকা। এই 110 টাকার আবার 10% হলে 11 টাকা লাভ আসে। দেখছো? তাহলে আমি যদি চক্রবৃদ্ধি হারে 2 বছর জন্য বিনিয়োগ করি, তাহলে আমার 121 টাকা আসে। আর সরল মুনাফা দিলে আসবে 120 টাকা। শুধু ওই 100 টাকারই 2 বছরের মুনাফা হবে 20 টাকা। আর চক্রবৃদ্ধি দিলে, বুঝতে পারছো ব্যাপারটা? চক্রবৃদ্ধি দিলে যেমন যে প্রথম 1 বছর পরে যে আমার 10 টাকা লাভ আছে, তাহলে ওই 10 টাকা আমার আসল টাকার সাথে যোগ হয়ে যাবে। যে আসল 100 সাথে যোগ হয়ে 110 টাকা। পরবর্তী বছর তাকে এই 110 টাকার উপর 10% মুনাফা দিতে হবে। এটা হলো চক্রবৃদ্ধি, মানে মুনাফার উপরে আবার মুনাফা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা অঙ্কে চলে যাই। এবার পরবর্তী ক্লাসে অঙ্কে যাই। দেখি আমাদের পরবর্তী ক্লাসে 1 নম্বর অনুশীলনী 2.2 এর 1 নম্বর। আচ্ছা, মুনাফার হারটা কি তাহলে? মুনাফার হার হলো 100 টাকার 1 বছরের মুনাফাকে, ঠিক আছে, মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। আচ্ছা, এইবার আমরা দেখি অনুশীলনী 2.2 এর 1 নম্বর অঙ্কে চলে যাই। নাম্বার 1 আমরা এখানে করি, বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত, তাই না? তাহলে দেখো, আমরা একটু ভাঙায় ভাঙায় করি। এখানে 10% সরল মুনাফা, তার মানে মুনাফার হার, এখানে মুনাফার হার আর সমান সমান 10%, হ্যাঁ 10% মানে 10/100, আমি 1/100 একটা রেখে দিলাম, 1/10। ঠিক আছে? পয়েন্টও নিতে পারো। আচ্ছা, 1200 টাকার, তাহলে আমাদের আসল কত? আসল বা মূলধন, আসল পি সমান সমান 1200 টাকা। সময়, সময় এন সমান কয় বছর? 4 বছর। চাইছে কি সরল মুনাফা কত? তাহলে আমরা জানি সরল মুনাফা কত। আমরা লিখতে পারি, আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন। পি এর মান হলো 1200, আর এর মান 10%, 1/কত? 10, এন হলো 4 বছর। সরল মুনাফা চাইলে তোমার পয়েন্ট নেওয়ার দরকার নাই, এমনি শুনে শুনে কাটতে পারবো, একটা সুবিধা আছে। দেখছো? তাহলে আমাদের কত? 4 × 48, হ্যাঁ 48, আর শূন্য একটা থেকে যায় 480 টাকা।
এখানেও সৃজনশীল করার ক্ষেত্রে তো আর এমসিকিউ করার ক্ষেত্রে তো আমার এত কিছু লাগবে না। এমসিকিউ করার ক্ষেত্রে তুমি আইসন পিআরএন বসাই দিয়ে মানটা বসাই দিয়ে কাটাকাটি করে ফেলা, ঠিক আছে? ডাইরেক্ট মান বসায় পিআরএন বসাই দিয়ে উত্তর। তাহলে আমাদের এটাই হলো সর্বমোট 480 টাকা, এটা হলো আমাদের উত্তর। এটা তাহলে আমাদের একের তলে ঘ, তাই না? তাহলে একের ঘ হলো উত্তর 480 টাকা। আশা করি বুঝছো তাহলে, তাই না? আচ্ছা, নাম্বার 2। 2 নম্বর প্রশ্নে আমরা দেখি কি আছে। নাম্বার 2, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে আমাদের মুনাফার হার কত লেখো এখানে। অনেকে লেখো দেওয়া আছে, হ্যাঁ, যারা দুর্বল স্টুডেন্ট হাতের লেখা ষোলো দেওয়া আছে, এত বড় 2টা শব্দ লেখার দরকার নেই, এখানে লিখবা, সময় কম লাগবে। হ্যাঁ, তাহলে এখানে লিখি আসল, প্রথমে যেটা আছে সেটাও লিখতে পারো। এখানে দেখো মুনাফার হার, মুনাফার হার সিরিয়ালভাবে লেখলে যাতে তোমার ভুল না হয়, দেখা যাচ্ছে মনের অজান্তে একটা উঠাইলে না। হ্যাঁ, যাই হোক, মুনাফার হার যেটা একটা আগে পরে একটা লিখতে হবে। মুনাফার আর সমান সমান 10%, 10% সমান সমান 10/100 সমান সমান 1/10। পয়েন্টও নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, আসল, ঠিক আছে, আসল পি সমান সমান 8,000 টাকা, তাই না? পি সমান সমান 8,000 টাকা। সময়, সময় এন সমান সমান 3 বছর। হ্যাঁ, 3 বছর। এবার চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান ইন্টু 1+8n। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধনের সময় এটা পাওয়ার আগে থাকে। হ্যাঁ, আর সরল মুনাফা আসলের ক্ষেত্রে এটাকে মুনাফা আসল বলতে সরল মুনাফাই হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা মানটা বসা দিই। পি এর মান কত? 8,000। হ্যাঁ, 1, আর এর মান কত? 1/10, এর মান 3 বছর। লসাগু করি এখানে, 10 যোগ 1। হ্যাঁ, লসাগু না পারোই। এখানে কত হচ্ছে? 11/10 তার উপর কিউব। ইচ্ছা করলে 11 3 বার লিখতে পারো, 11 3 বার বা 11 কিউব দিলে চাহে তাও লিখতে পারো। আমরা লিখি ধরো 8,000, তাই না? ধরো গুণ চিহ্ন দিলাম, ঠিক আছে। 11 3 বার গুণ করলে কত হয়? বা 11কে 10 দ্বারা ভাগ দিয়ে 1.1 লিখতে পারো। হ্যাঁ, আমরা এটা ওইভাবে দিয়ে দেই, 11^3, 11^3, 1331। হ্যাঁ, 1331। 10 কিউব মানে 1000, এটা জানো না? 1000 হয়। বা তোমরা 11কে 10 দিয়ে ভাগ দিলে কি হয়? 1.1, 1.1-এর পর 3 দিয়া, হ্যাঁ, 1.331 বলে লিখে ওইটার সাথে গুণ করতে পারো। তা আমরা কি করলাম, কি এটা করলাম, ঠিক আছে। এই শূন্য এই শূন্য কাটলাম, এটার সাথে এটা, তাই কি না? এটার সাথে এটা, 8-এর সাথে এটা গুণ করে দেবো আমরা। তাহলে কি গুণ করবো? 1331 গুণ 8, 10,648। হ্যাঁ, 10,648 টাকা। আমাদের প্রশ্ন আছে কি? এত টাকা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। মূলধন এত টাকা। উত্তর, এটাই উত্তর। হ্যাঁ, টাকা লিখে দিবা, আমরা টাকাটা লিখে দিই। টাকা লিখে দাও, টাকা প্রত্যেকটার এককে। তাহলে আমাদের 10,648 টাকা উত্তর, ঠিক আছে।
এটা হলো উত্তর। উত্তর এত টাকা। আলাদা করে লিখে দিলাম উত্তর 10,648 টাকা। ঠিক আছে, এটা হলো আমাদের চাইছে হলো যে 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, তাই না? চক্রবৃদ্ধি মূলধন হবে এত টাকা, উত্তর এত টাকা, শর্টকাট লিখলাম। ঠিক আছে, এটা এই যে একটু এত টাকা। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কি আছে? নাম্বার 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার দেখি কি আছে। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, তার মানে মুনাফার হার 10%, তাই না? আচ্ছা, আমরা লিখি এখানে, এখানে মুনাফার হার, মুনাফার হার আর সমান সমান 10% সমান সমান 10/100, 1/10। ঠিক আছে, তারপরে লিখলাম এত টাকার আসল। 3 নম্বর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাই না? আসল পি সমান সমান 5,000 টাকা, 5,000 টাকা সময় এন সমান সমান 3 বছর। হ্যাঁ, চাইছে কি সরল মুনাফা, 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে সরল মুনাফা, তাই না? তাহলে আমরা জানি সরল মুনাফা, হ্যাঁ, আই সমান সমান পিএনআর, বা সুতরাং সরল মুনাফা দিতে পারো। আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন। বসা দিই আমরা, এখানেই বসাই। হ্যাঁ, পি এর মান কত? পি এর মান হলো 5,000, আর হলো 1/10, আর এন হলো 3 বছর। এই শূন্য এই শূন্য কাটলাম। ঠিক আছে, তাহলে কত হয়? 3×5 = 15। হ্যাঁ, 15, শূন্য থাকে কয়টা? 2টা, 1,500 টাকা। এখানে আমরা টাকা লিখে দেবো। হ্যাঁ, সরল মুনাফা পাই গেলাম আমরা। আমরা এইভাবে করবো চক্রবৃদ্ধি মূলধন। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান, তো আমরা জানি চক্র বৃদ্ধি মূলধন পি সমান সমান পি ইন্টু 1+r⁴n। ঠিক আছে, সমান সমান দেখি কত হয়। পি হলো 5,000, 1 আর এর মান 1/10, তারপর হলো 3 সমান সমান 5,000, 10, 10 যোগ 1, 5,000, 11/10, তার উপর 3। হ্যাঁ, এটা এই যে এটাকে আমরা একটু ওইভাবে করি। যা হোক, ওইভাবে করতে পারো, তাহলে ক্যালকুলেটার হাতে 5,000। ঠিক আছে, এটাকে এইভাবে করি। এনে কত হয়? 1.1, 11.1.3। এটা আমাদের ক্যালকুলেটর করতে হবে। সমান সমান 5,000 গুণ, তাহলে আমরা এটাকে একটু করি। এটা আর কি, গুণ 5,000।
6,655, 6,655 টাকা। ঠিক আছে, তাহলে আমরা আগে কিন্তু এটা ওইভাবে করতে পারতাম না, 11 3 বার 10 3 বার ওইভাবে করতে পারতাম, এইভাবে দেখালাম। আমরা এখান থেকে টাকাটা লেখো, এত টাকা। হ্যাঁ, টাকা 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 লিখে দেবা। ঠিক আছে, আমরা ডট ডট দিলাম। ডট ডট দিতে অনেকে আবার সংখ্যার পরে আবার 11 বানাইতে পারে। টাকা, এত টাকা, বা ডট ডট দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এত টাকা, এইটা হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এখানে সুদ এবং আসল, মুনাফা এবং আসল একসাথে আছে। এখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমি চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সুতরাং লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং আমরা এটাকে একটু এখানে করি যথেষ্ট সুবিধা হয়, নেক্সট পাসটা আমরা এখানে করি। ঠিক আছে, সুতরাং লিখব চক্র বৃদ্ধি, এই পার্টটা। ঠিক আছে, সুতরাং দেখো চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, তাহলে আমরা এই যে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমি আসল টাকাটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, আসল চক্রবৃদ্ধি মূলধন সি এর মান কত পেলাম? 6,655। ঠিক আছে, মাইনাস আসল কত টাকা? 5,000। ব্র্যাকেট দিয়ে একবার টাকা দিয়ে দিলাম, তাহলে কত হয়? 1,655 টাকা, তাই না? 1,655। আচ্ছা, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 1,655 টাকা। এবার আমরা দেখি চাইছে কি দুইটার পার্থক্য, তাই না? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে সুতরাং আমরা লিখে দিই সরল মুনাফা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান সমান এখানে দিই। হ্যাঁ, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান কত? এখানে যেহেতু আমাদের জায়গা হবে না, তাই না, এই কাজটা আমরা এখানে করি। তাহলে বড় কোনটা? আগে হলো সরল চক্রবৃদ্ধি মূলধন সবচেয়ে বড় হবে মুনাফা। হ্যাঁ, তাহলে 1,655 মাইনাস সর্বমুনাফা কত পেলাম? 1,500 না? এত টাকা বিয়োগ এত টাকা, একবারে ব্র্যাকেট দিয়ে আমরা টাকাটা লিখে দিলাম। তাহলে কত হয়? 155 টাকা। এটাই আমাদের কি উত্তর। বুঝতে পারছো এটা? তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করে এখান থেকে আসল টাকাটা আমরা বাদ দিয়ে দিলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। ঠিক আছে, তো দুইটার পার্থক্য, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা, তাহলে আমাদের হয়ে যাবে। এবার আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর, 4 নম্বর প্রশ্নটা আমরা দেখি আছে, একই হার মুনাফায়, একই হার মুনাফায়, মুনাফার হার দুই ক্ষেত্রে একই থাকবে। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, মানে 6500 টাকা। 1 বছরান্তে মানে কি? বছর শেষে। হ্যাঁ, আসলে এবং মুনাফায় মানে সুদে আসলে বা মুনাফা আসলে কত? 6,500 টাকা হবে। আর 2 বছরান্তে, ঠিক আছে, আর 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন সুদে আসলে 6,760 টাকা হবে। তাহলে আসল কত টাকা ছিল? আসল কত টাকা? তাহলে 4 নম্বর, আমরা এখানে অঙ্কটা একটু বড়, বাম সাইডে চাপাই করি। 4 নম্বর, তাহলে আমরা প্রথমে মূলধন যদি বলছে তাহলে লিখি যদি এখানে কোনো মান দেওয়া নাই, তাই না, শুধু 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে আর 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, তাই না? লেখো যে আমরা জানি, একবার লিখতে পারো, আমরা জানি যেহেতু মূলধন, তাহলে মূলধন লেখো, মূলধন পি, মূলধন পি, মুনাফার হার আর,
মুনাফার হার আর এবং সময় n হলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা লিখবো। হ্যাঁ, n হলে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সমান p ইন্টু 1 প্লাস r টু দ্য পাওয়ার n। তাহলে আমাদের 1 বছর আনতে, তাই না? তাহলে সুতরাং আমাদের এখানে দেওয়া আছে যে 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, আর হ্যাঁ 2 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে। তাহলে আমরা লিখি সুতরাং 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন কত হবে, তাই না? এই যে এটা, তাহলে 1 বছর অন্তর, তাই না? তাহলে এর জায়গায় আমরা 1 বসাই দেবো, ঠিক আছে? তাহলে সুতরাং লিখতে পারি 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সমান কত হবে? 1। এর মানে আমরা 1 বসাই দেবো। হ্যাঁ, p ইন্টু 1 প্লাস r 1 সমান এখানে দেই p 1 প্লাস r। আমরা লিখি 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন টন্ড লিখিত, যাই হোক লিখে দিলাম 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে p এর জায়গায় কত বসবে? 2। হ্যাঁ, 1 প্লাস r টু দ্য পাওয়ার 2। তাহলে দেওয়া আছে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া ছিল কত? 6500 টাকা, তাই না? তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই যে 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন পাইলে আমরা p ইন্টু 1 প্লাস r, তাই না? 1 প্লাস r, তাহলে আর p ইন্টু 1 প্লাস r সমান কত? আর 1 বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া ছিল 6500 টাকা, তাহলে লিখলাম 6500। এটাকে দিলাম 1 নং সমীকরণ, ঠিক আছে? এবং দ্বিতীয় বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন হবে কত? দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পেলাম 2 বছরান্তে এত, তাই না? আর এখানে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে? 6760 টাকা। এটা হলো 2 নং সমীকরণ, ঠিক আছে? এইবার আমি দেখো 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিব, ঠিক আছে? ভাগ দিলে 2 নং এর হলো ঘাত বড় 2, এখানে আসলে 1, তাই না? তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই 2 নংকে 1 নং সমীকরণ, হ্যাঁ সমীকরণ দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, তাহলে 2 নং এর বাম সাইড এটা। হ্যাঁ, তাহলে 2 নংকে ভাগ দেবো 1 নং দ্বারা। 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নং এর বাম সাইড আগে লিখি, 2 নং এর বাম পক্ষকে 1 নং এর বাম পক্ষ দ্বারা ভাগ। হ্যাঁ, 1 প্লাস r, আর এখানে আছে কত? 6760 তাইলে দেখো পিপি কাটা, তাই না? 1 প্লাস r এর ঘাত 2, এখানে 1 প্লাস r এর ঘাত 1। তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে কি থাকে? একটা 1 প্লাস r থেকে যায়, তাই না? আচ্ছা, 1 প্লাস r, এখানে দেখো 0 0 কেটে দেই, কত থাকে? 676, আর থাকে হলো 50। এখানে আবার কাটাকাটি যায়, 50 যেহেতু আছে, তাই না? 100-এর মধ্যে 25 4বার যায়, তাই না? 100-এর মধ্যে 25 4বার যায়। তাহলে
তাহলে 600-এর মধ্যে কয়বার যাবে? 4 4 24, 24 আর 2 26, তাই না? 25 25-এ 625, 26 বার আছে। তার মানে 26 দিয়ে আমরা দুটাকে 25 দিয়ে ভাগ দিই, তাই না? তাহলে 26 দিয়েই দেখি, 26 25 হলো 650, তাহলে 676-কে ভাগ দেই, 6 7 6 ভাগ 26, তাহলে 26 হয়। হ্যাঁ, আরেকটা লাইন আমরা করি, এখানে 1 প্লাস আর সমান সমান, তাহলে এখানে হয় হলো 26, এখানে হচ্ছে হলো 25, 26 26 676, আর 26 হলো কমন, ঠিক আছে? 25 26, আবার কেউ যদি না করো ডাইরেক্ট এটাকে ভাগ দিয়েও লিখতে পারো, ঠিক আছে? ভাগ দিলে 1 পয়েন্ট সামথিং চলে আসবে, তাও করতে পারো। আচ্ছা দেখি, এই যে 1 প্লাস আর এর মানটা পাইলাম, এটা দিলাম 3 নং। এই 3 নং হতে 1 প্লাস আর এর মান আমি 1 নংয়ে বসাই দেবো, তাহলে পি এর মান চলে আসবে, ঠিক আছে? এই যে এখানে করবো 3 নং হতে 1 প্লাস আর বা 1 প্লাস আর এর মান লিখতে পারো 3 নং হতে। হ্যাঁ, 3 নং হতে 1 প্লাস আর এর মান, 3 নং হতে 1 প্লাস আর এর মান আমরা 1 নংয়ে বসাই দিই। হ্যাঁ, এই যে 1 নং 1 প্লাস আর এর মান বসাই দিলে পি এর মানটা আমরা পেয়ে যাবো। হ্যাঁ, 1 প্লাস আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, বসিয়ে পাই, তাহলে পি 1 প্লাস আর এর মান কত পেলাম? 26/25, না? পি গুণ 26/25, আমরা এটাকে একটু বড় করে দিই, এটা 26/25 লেখাটা 26/25, এটা দেই 3 নং। তাহলে মানটা বসাই দেই, 1 নং সমীকরণে বসিয়ে পাই পি। হ্যাঁ, এই যে পি গুণ 1 প্লাস আর এর মান কত পেলাম? 26/25। হ্যাঁ, এই 26/25 বসাই দিলাম, সমান সমান কত? 65। হ্যাঁ, 6500। এবার বা পি সমান সমান 6500 গুণ, তাহলে ভাগ দিলে 26 যাবে নিচে, 25 যাবে উপরে। হ্যাঁ, 25/26, দেখি আমাদের কয়বার যায়। এবার ভাগ দেই, 6500। হ্যাঁ, 6500 ভাগ 26, 250 হয়। হ্যাঁ, যদি তোমরা কাটাকাটি করতে চাও করতে পারো, 250 একবার দিয়ে দেই গুণ 25, 6250 হবে। একবার লিখে দিই 6250। হ্যাঁ, 6250, এটা এটার পরে 250 বার যায়, ঠিক আছে? কাটাকাটি করে দিলাম। হ্যাঁ, এটা গুণ করে 2650 একবার লিখে দিতে পারো, পি সমান এত। তাহলে সুতরাং লিখতে পারি কি, মূলধন 6250 টাকা, এটা আমাদের উত্তর, ঠিক আছে? যাই হোক, এটা আমাদের সমাধান। সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবা। হ্যাঁ, যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই করে দিবা।